বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে যে আম, প্রায় একটি বিষয় আমাদের যখন আমরা বিভিন্ন ট্রেনিং এ যাই এবং ট্রেনিং নিয়ে কথা বলি, তো একটি বিষয় আমরা সমাজে সবসময় শুনে থাকি, সেটা হচ্ছে যে একটি মানুষকে আমরা একটা লেবেল দেই। সেটা হচ্ছে হচ্ছে যে কাউকে আমরা ট্যালেন্টেড বলি, কাউকে হাইলি ট্যালেন্টেড বলি, কাউকে আসলে আমরা বলি যে এই ছেলেটা বা এই মেয়েটার ভিতরে ওরকম কোনো ট্যালেন্ট নাই। বা আরেকটি শব্দ আমরা ব্যবহার করি ট্যালেন্টের পাশাপাশি, বলি এই লোকটি বা এই ছেলেটি খুব ইন্টেলিজেন্ট। তো আসলে যেই কারণে এটার অবতারণা করা, আমি অনেক ট্রুলি ইন্টেলিজেন্ট মানুষকেও আমরা অনেক সময় দেখি যে তারা ভালো করছে না। আবার আপাত দৃষ্টিতে আমরা মনে করি তারা ইন্টেলিজেন্ট, কিন্তু তারা দেখা যাচ্ছে যে আবার তারা ভালো পারফর্ম করছে না। আবার অনেক সময় আমাদের কাছে মনে হয় যে এই লোকটি তো বা এই ছেলেটি, এরা তো অত ইন্টেলিজেন্ট না, তাহলে এরা আসলে এত ভালো করছে কেন? তো এই বিষয়টিকে অবতারণা করে এটি ধরেন আমাদেরও ব্যক্তিগত একটু রিসার্চ যে আসলে কেন এমনটা হয়, এবং এই বিষয়টা কি, আসলে এর ভিতরের অংশটা কি। তো অনেক খুঁজতে খুঁজতে এটাকে একটা ডিগ ডাউন করে আমরা একটা জিনিস পেয়েছি, সেটির আঙ্গিকে আজকে কথা বলবো। তা প্রথমেই আমি একটু এইভাবে সাজিয়েছি কথাটা, যে এইভাবে বলতে চাই সেটা হচ্ছে প্রথমে একটু ইন্টেলিজেন্স আমরা একটু ডিফাইন করি। ডিফাইন করার পরে আরো যে ডিফারেন্ট অ্যাঙ্গেলে ইন্টেলিজেন্সটা আসে সেটা নিয়েও কথা বলবো। এবং ইনশাল্লাহ শেষে আমরা পারিপার্শ্বিক আরো কিছু শব্দ যেগুলি আমরা ইন্টারচেঞ্জেবলি ইন্টেলিজেন্সের সাথে ব্যবহার করি, সেই ব্রড ক্যাটাগরির তিনটি বিষয় নিয়ে আমরা শেষে ইনশাল্লাহ কথা বলতে চাই। যদিও যদিও এটি আমার ব্যক্তিগত অনুসন্ধান এবং ব্যক্তিগত চেষ্টার লার্নিং থেকে যেটা আমি বুঝতে পেরেছি সেটি আমি শেয়ার করব। এবং এটাকে একাডেমিক্যালি নেওয়া যাবে না, এবং আশা করি আমরা তেমন কোনো তেমন চেষ্টা করবো একটু ক্ল্যারিটি দিয়েই কথা বলতে। আহ, তো ব্যক্তিগত উদ্যোগে শেখা এবং কোনো ইনস্টিটিউট থেকে কোনো সার্টিফিকেশন নিয়ে আমি এটা বলছি, বিষয়টা এমন না। আমার নিজের ব্যক্তিগত, আমি রেফারেন্স দিব অবশ্যই কথা বলার সময়, যে যেগুলি রেফারেন্স দেওয়া সম্ভব সেগুলি রেফারেন্স দিব। তো ইন্টেলিজেন্সটা আসলে কি? প্রথমে যে ডেফিনেশন দেখি, আপনারা চাইলে গুগল বা সার্চ করতে পারেন যে আসলে কি বলে। আমি যেটা ইন্টেলিজেন্স বুঝতে পারি সেটা হচ্ছে যে ইন্টেলিজেন্স একটা সিঙ্গেল বিষয় না, ইট ইজ এ মাল্টি ফ্যাসেটেড এবিলিটি। প্রথম কথা, একটা ইন্টেলিজেন্সের সাথে অ্যাবিলিটির একটি কানেকশন আছে। এবং এই এই অ্যাবিলিটিটা, এই মাল্টি ফ্যাসেটেড অ্যাবিলিটি, যেটার মাধ্যমে আমরা উই ক্যান অ্যাকোয়ার অ্যাপ্লাই অ্যান্ড এটাকে উই ক্যান অ্যাকোয়ার অ্যাপ্লাই অ্যান্ড এনেবল, মানে সরি, অ্যাকোয়ার অ্যাপ্লাই অ্যান্ড অ্যাডাপ্ট নলেজ ইন ভেরিয়াস কনটেক্সট, ডিফারেন্ট ডিফারেন্ট প্রবলেম সলিউশন করার জন্য। আসলে দিনের শেষে ইন্টেলিজেন্স লিডস টু সলিউশন অফ এ প্রবলেম। সেই কারণে এই বিষয়টি ইম্পর্টেন্ট। আমি এবং এই প্রবলেমে যদি সলভ করতে না পারি তাহলে এটা ইন্টেলিজেন্স বলা যায় না আসলে। যাই হোক, পরবর্তীতে আরেকটি ডাইমেনশন যদি আমরা ইন্টেলিজেন্স নিয়ে কথা বলি আরেকটি ডাইমেনশন থেকে, সেটি দাঁড়াচ্ছে যে আহ, এই ইন্টেলিজেন্সের ভিতরে আমরা আরো কতগুলো বিষয় দেখি, তার ভিতরে একটি যেমন ক্রিটিক্যাল থিঙ্কিং, এবং এই এবিলিটি টু নেভিগেট কমপ্লেক্স এনভায়রনমেন্ট, এবং এটির সাথে জড়িত আমাদের কগনিটিভ, ইমোশনাল, সোশ্যাল অ্যান্ড ক্রিয়েটিভ ক্যাপাবিলিটি। এবং আলটিমেটলি প্রবলেম সলিউশনের সাথে আরেকটি জিনিস চলে আসে, সেটা হলো ইফেক্টিভ ডিসিশন মেকিং এবং অ্যাডাপ্টাবিলিটি অ্যান্ড ইনোভেশন। এই সবগুলির জন্য আমাদের যেটা আমাদেরকে সাপোর্ট করে সেটাকে আমরা একভাবে আমরাকে ইন্টেলিজেন্সকে ডিফাইন করি। তো যাই হোক, এটি একটু কমপ্লেক্স মনে হচ্ছে এই কারণে যে আসলে এই সবগুলি এই ক্লাস্টারের ভিতরে অন্তর্ভুক্ত। সেই ক্ষেত্রে আমি যেটি আমরা পেয়েছি অনুসন্ধান করে, প্রায় 6টি ডাইমেনশন পাওয়া যায়। এবং এই ইন্টেলিজেন্স নিয়ে একটা বিশাল গবেষণার করেছেন হলো হাওয়ার্ড গার্ডনার নামে একজন।
এবং উনি প্রথম এই মাল্টিপল ইন্টেলিজেন্সের প্রবক্তা তাকে বলা যায়। তো যেই কারণে ইন্টেলিজেন্সের যদি একদম লোয়েস্ট লেভেলেও যদি আমরা যাই মাল্টিপল ইন্টেলিজেন্সের কনসেপ্ট থেকে, তাহলে এর ভিতরেও আমরা 6টা ডাইমেনশন পাই। 9টা ইন্টেলিজেন্স, 9 ইন্টেলিজেন্স ভিতরে আমি আবার ডাইমেনশন আমরা দেখি 6টা ডাইমেনশন। এই ডাইমেনশন কি? প্রথম হচ্ছে কগনিটিভ অ্যাবিলিটি, যেটা দিয়ে আমরা অ্যানালিটিক্যাল এবং লজিক্যাল থিঙ্কিং করি, এটাকে কগনিটিভ অ্যাবিলিটি বলি। এবং এটা আহ, মূলত এইটি দ্বারা আমরা একটা একটা অ্যানালিসিস করি, আমরা বেসিক্যালি অ্যানালিটিক্যাল এবং লজিক্যাল থিঙ্কিং এর মাধ্যমে। সেকেন্ড ক্লাস্টারে যেটা ইন্টেলিজেন্স বলে, সেটাকে বলে অ্যাডাপ্টেবিলিটি। অ্যাডাপ্টেবিলিটির ভিতরে আছে ফ্লেক্সিবিলিটি এবং লার্নিং। এই নতুন নতুন কিছু শেখার যে অ্যাবিলিটি, এটাও যেমন অ্যাডাপ্টেবিলিটি। এবং আমরা একটা ফ্লেক্সিবল মাইন্ডসেট নিয়ে, যে আমরা একটা ফিক্স মাইন্ডসেটে থাকবো না, আমরা ফ্লেক্সিবিলিটি বিল্ড করব, এইটাও। এবং এটা আমাদেরকে লিড করে যে আমরা ডিফারেন্ট এক্সপেরিয়েন্স থেকে নতুন নতুন এক্সপেরিয়েন্স করব, নিউ নলেজ আমাদের ভিতরে আসতে থাকবে। এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি। থার্ড ক্যাটাগরি হচ্ছে, এটাকে বলে ক্রিয়েটিভ অ্যাবিলিটি, বা আমরা অনেক সময় ক্রিয়েটিভিটি, ইনোভেশন এবং প্রবলেম সলভিং, এই সব কিছুকে এক জায়গায় একটা বান্ডেল হিসেবে করি। বিকজ আপনি যখন অ্যানালিসিস করেন, এর পরের পার্টটা হচ্ছে যে ক্রিয়েটিভ থিঙ্কিং করে নতুন উপায়ে এটাকে প্রবলেমগুলোকে সলভ করা। এটা একটা, এইটি ফুল ক্রিয়েটিভিটি, ইনোভেশন, প্রবলেম সলভিং আসলে একটা ক্লাস্টারের মধ্যে পড়ে। দিস ইজ অ্যান ইন্টেলিজেন্স, একটা টাইপের অফ ইন্টেলিজেন্স। বাট আপনার ওই কগনিটিভ অ্যাবিলিটিও কিন্তু আলটিমেটলি আপনার এই ডিসিশন মেকিংয়েও সাপোর্ট দেয়, ক্রিয়েটিভ ইনোভেশনের ক্ষেত্রে সাপোর্ট দেয়। সুতরাং এই সবগুলি আসলে খুব সূক্ষ্মভাবে একটা একটার সাথে কাজ করে। এরপরে যে পার্টটা, এটা বলে ইমোশনাল ইন্টেলিজেন্স, যেমন আমরা বলি এক ইমোশনাল ইন্টেলিজেন্সও এটার একটা চতুর্থ বড় ক্যাটাগরি। এর ভিতরে সবচেয়ে বড় বিষয় যেটা আসে সেটা হলো সেলফ অ্যান্ড সোশ্যাল অ্যাওয়ারনেস। এই ইমোশনাল ইন্টেলিজেন্সের ভিতরে সেলফ অ্যাওয়ারনেস এবং সোশ্যাল অ্যাওয়ারনেসটাই এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং আমরা যদিও আরেকটা পার্ট এখানে বলি, অ্যাওয়ারনেসের বাইরে এখানে কন্ট্রোলটাও চলে আসে, যে সেলফ কন্ট্রোলটাও চলে আসে ইমোশনাল ইন্টেলিজেন্স ক্যাটাগরিতে। 5 নম্বর ক্লাস্টার হচ্ছে, আমরা এটাকে বলি যে প্র্যাকটিক্যাল ইন্টেলিজেন্স। মানে হচ্ছে যেই আমাদের যে নলেজ, আমাদের যে কগনিটিভ থিঙ্কিং, আমাদের যে অ্যাডাপ্টিবিলিটি, আমাদের যে ক্রিয়েটিভ থিঙ্কিং, এই সব এবং ইমোশনাল বিষয়, এটাকে আমাদেরকে একটা রিয়েল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে হয়। এই যে অ্যাপ্লিকেশন করারও যে একটা ক্যাপাবিলিটি, আপনার একটা নলেজকে আপনি প্র্যাকটিক্যালি এটাকে কানেক্ট করে এটা থেকে বেনিফিট বের করে নিয়ে আসা। অনেকে প্রবলেমের সলিউশন দিতে পারে, কিন্তু প্র্যাকটিক্যাল অ্যাসপেক্টে এটাকে অ্যাপ্লাই করার আসলে তারা ওই সময় ওই ইন্টেলিজেন্সটা তারা অনেক সময় দেখাতে পারেন। এইটাও একটা ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টেলিজেন্স। তাহলে 5টা গেল। 6 নাম্বার ইন্টেলিজেন্স যে বিষয়টা, সেটা হচ্ছে, এটাকে আমরা ওই উপর থেকে যদি আসি, সেটাও আমি বলি যে ইমোশনাল ইন্টেলিজেন্সের ভিতরে সেলফ এবং সোশ্যাল অ্যাওয়ারনেস যেমন বলেছি, তাহলে সোশ্যাল অ্যান্ড ইন্টারপার্সোনাল কালচারাল আন্ডারস্ট্যান্ডিংও এক ধরনের ইন্টেলিজেন্স। আমরা এটাকে সোশ্যাল ইন্টেলিজেন্স বলতে পারি, কিন্তু সোশ্যাল বলতে গেলেও এটা ইন্টারপার্সোনাল একটা ক্যাটাগরিতে পড়ে। একটা মানুষ যখন আরেকটা মানুষের সাথে ভালোভাবে কমিউনিকেশন করতে পারে, একজন আরেকজনের প্রতি সিম্প্যাথি, এমপ্যাথিক এবং কম্প্যাশন যখন দেখাতে পারে, এই বিষয়গুলি কিন্তু আসে কোথা থেকে? এই সোশ্যাল ইন্টেলিজেন্স থেকে। তাহলে এই সোশ্যাল ইন্টেলিজেন্স আমরা যদি এখন দেখি, তাহলে ইমোশনাল ইন্টেলিজেন্সের সাথে কিন্তু এটা ওতপ্রোতভাবে জড়িত থাকে। যে সামবডি ফার্স্ট দে হ্যাভ টু বি ইমোশনাল ইন্টেলিজেন্স, নিজেকে জানতে হবে, সেলফ অ্যাওয়ারনেস যেমন দরকার, তাকে সোশ্যাল অ্যাওয়ারনেসও তার থাকা দরকার। তাহলে 6টা বড় ক্লাস্টার। এবং এই যে সব বললাম, যে কগনিটিভ ইন্টেলিজেন্স, অ্যাডাপটিভ ইন্টেলিজেন্স, ক্রিয়েটিভ ইন্টেলিজেন্স, ইমোশনাল ইন্টেলিজেন্স, প্র্যাকটিক্যাল রিয়েল লাইফ রিয়েল ওয়ার্ল্ড ইন্টেলিজেন্স এবং সোশ্যাল ইন্টেলিজেন্স, এটা হচ্ছে বড় বড় 6টা ক্লাস্টার। তো এইটা একটু কথা বললাম। সেকেন্ড একটি, আহ, যদি আমরা চিন্তা করি যে আমরা আমরা যে বিষয়টা নিয়ে কথা বলেছি, যে আমরা 3টা শব্দ আমরা প্রায়শই ব্যবহার করি। একটা হচ্ছে ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে ট্যালেন্ট, একটা হচ্ছে কম্পিটেন্সি। আমি আবারও বলি, নলেজও একটা বিষয়। হ্যাঁ, নলেজ আমরা আস্তে আস্তে গেইন করি। নলেজ ইজ এ কারেন্সি। ইন্টেলিজেন্স
ইন্টেলিজেন্স হচ্ছে এক্সপোজার, আমরা কিভাবে এটা এক্সপোজ করি। ট্যালেন্ট হচ্ছে হাউ উই শো ইট, এবং কম্পিটেন্সি হাউ উই শো ইট ইজ এক্সপ্রেশন অফ নলেজ, যদি আমরা এইভাবে বলতে পারি। কিন্তু নলেজটা কিন্তু এখানে কারেন্সির মতো কাজ করে। এই নলেজটা হচ্ছে, আমরা যেমন টাকাকে কারেন্সি বলি, এখানে নলেজ হচ্ছে কারেন্সি, বাট এটার যে অ্যাসেটের যে বহিঃপ্রকাশ, এই বহিঃপ্রকাশটা হচ্ছে ইন্টেলিজেন্স, ও আমরা বলি, আমরা ট্যালেন্ট বলি এবং কম্পিটেন্সি বলি। তাহলে আজকে একটু আমি ক্লারিফাই করি, ইন্টেলিজেন্স এবং ট্যালেন্ট এবং কম্পিটেন্সি আমরা এত ক্লোজলি ব্যবহার করি, তাহলে আমি যে পার্থক্যটা পেয়েছি সেটি নিয়ে একটু কথা বলি। যে ইন্টেলিজেন্স ইন্টেলিজেন্স আমরা তখন বলি যে ওভারঅল অ্যাবিলিটি টু অ্যাকোয়ার, প্রসেস, অ্যাপ্লাই নলেজ, টু সলভ প্রবলেমস, থিঙ্ক ক্রিটিক্যালি, ইনোভেট সামথিং, এইভাবে যদি আমরা চিন্তা করি, এবং টু অ্যাডাপ্ট ইন নিউ সিচুয়েশন, এই সবগুলি হচ্ছে ইন্টেলিজেন্স। আবারও বললাম, এই কিন্তু এর কারেন্সি কিন্তু নলেজ, কারেন্সিটা হচ্ছে নলেজ। তাহলে এইটাকে আমরা বলি ইন্টেলিজেন্স, যেটা আমি এর আগে 6টা বিষয় নিয়ে কথা বললাম, সবগুলি আসলে 6টা, আমরা যদি বলি ইন্টেলিজেন্স, এটাকে ক্লাস্টার হিসেবে বললাম। সেকেন্ড, তাহলে ট্যালেন্টটা আসলে কি? ট্যালেন্ট হচ্ছে, আমরা তখনই ওটাকে ট্যালেন্ট বলি, এই এই ইন্টেলিজেন্সের দুইটা আসপেক্ট ক্লিয়ারলি থাকে, দুইটা, আমি ডানার মতো বলি। প্রথম হচ্ছে, দেয়ার আর সাম ইন্টেলিজেন্স হুইচ আর ভেরি ন্যাচারাল টু সাম পিপল। যখনই আমরা দেখি যে সামবডি সামবডি হ্যাজ ন্যাচারাল ইন্টেলিজেন্স, এবং তার এই ন্যাচারাল ইন্টেলিজেন্সটা, ন্যাচারাল ইনক্লাইনেশন বা ন্যাচারাল অ্যাপটিচিউড, যে তার যখন এর ভিতর প্রতিফলিত হয় যে ইন্টেলিজেন্ট হিসাবে, তখন তাকে আমরা বলি ট্যালেন্টেড, এবং ওইটা আসলে ট্যালেন্ট। এবং এর ভিতরে আপনি যদি বলেন যে ইন্টেলিজেন্স যেমন কগনিটিভ অ্যাবিলিটি, প্রবলেম সলভিং, এটি বলে, বেসিক্যালি ট্যালেন্টকে বলা হয় ইনেট অ্যাবিলিটি, বা এটাকে আমরা কি বলি, ন্যাচারাল অ্যাবিলিটি, যা ভিতর থেকে আসে। হ্যাঁ, এবং অনেক কিছু অনেকে এফোর্ট দিয়ে করে, যারা ট্যালেন্টেড পিপল, দে আর সো গিফটেড, তার এই ইন্টেলিজেন্সগুলি তার ভিতরে ন্যাচারালি আসে, এবং তার কাছে এটাকে ইজি অ্যান্ড ইফোর্টলেস ভাবে এটা মনে হয়। সো থার্ড, যে আমরা যখন বলি কম্পিটেন্সি, কম্পিটেন্সি হচ্ছে ওই যে স্কিল, ওই সরি ওই নলেজ, নলেজকে যখন আমরা স্কিলে প্র্যাকটিস করে, ট্রেনিং করে আমরা স্কিলে পরিণত করতে পারি, এবং এর সাথে যখন আমরা আরেকটি বিষয় তখন যোগ করে নিতে হয়, এটা বিহেভিয়ার্স। বিষয়টা কখন, আপনি দেখবেন অনেক ট্যালেন্টেড পিপল, আমি এইভাবে একটু উদাহরণ দিই, ধরেন অনেকের ফুটবল ট্যালেন্ট আছে কিন্তু সে ফুটবল খেলতে চায় না। হ্যাঁ, বা ধরেন অনেকে ন্যাচারালি একটা ট্যালেন্ট আছে, সেটা সে করতে চায় না, মানে কি, বিহেভিয়ারাল পার্ট থেকে তার এই যে প্রতিদিন মাঠে আসা, প্রতিদিন প্র্যাকটিসে আসা, এই এবিলিটিটা সে দেখাতে পারে না। তখন কাউকে যে তখন বিহেভিয়ারালি যদি সে এটার প্রতি লেগে থাকার যে বিষয়, সেটা যদি না থাকে, তখন তখন আমরা এটাকে কম্পিটেন্সি বলতে পারি না। আমি বলতে পারি যে হ্যাঁ, হি ইজ এ ট্যালেন্টেড ফুটবল প্লেয়ার, বাট হি ইজ নট এ কম্পিটেন্ট ফুটবল প্লেয়ার। ফুটবল প্লেয়ার হতে গেলে আপনার বিহেভিয়ারাল অ্যাসপেক্টটা যোগ হবে। এই সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে দেখবেন যে যেটা আমি একটু আগে প্রশ্নের ভূমিকাতে বলেছিলাম, যে অনেক ইন্টেলিজেন্ট পিপল, বা আমরা অনেক সময় ট্যালেন্টকে ইন্টেলিজেন্ট মনে করি, দ্যাটস ফাইন, কোনো সমস্যা নেই, কিন্তু এই যে পিপল দেখবেন দে আর নট সাকসেসফুল কেন? তার ট্যালেন্টটাকে সে কম্পিটেন্সিতে রূপান্তরিত করতে পারে নাই, এবং যেই কারণে তার পার্টটা, বিহেভিয়ারাল দিকটা তাকে, তার ট্যালেন্টকে ফ্লারিশ করতে সাপোর্ট করছে না। তাহলে এইটা যদি আমরা বলি, কিন্তু কম্পিটেন্সিটা হচ্ছে, আপনি চাইলে ট্রেনিং দিয়ে, আপনি চাইলে মেন্টরিং দিয়ে আপনি হেল্প করতে পারেন। কিভাবে? আসলে যখন আপনি স্কিল, কোনো কিছু শিখাবেন, স্কিলে নিয়ে যাবেন, আপনি ট্রেনিং লাগবে, আপনার যখনই এটা আপনার সাইকোলজিক্যাল আসছে, বিহেভিয়ারাল অ্যাসপেক্ট লাগে, তখন আসলে মোর অফ আমাদের এটা যেটা লাগে, এই কোচিং লাগে আমাদের, মেন্টরিং লাগে। মেন্টরিং করলে আমরা অনেক সময় এই বিহেভিয়ারাল দিক থেকে আমরা বেনিফিটটা পেতে পারি। তাহলে একটি বিষয়, তাহলে আমরা একটু বিষয় ক্লিয়ার করলাম। আজকের আরেকটা যে বিষয়, এই থার্ড পয়েন্ট নিয়ে যখন কথা বলবো, এই থার্ড পয়েন্টটা হচ্ছে একটি বিষয়, হাওয়ার্ড গার্ডনারের কথা বলেছি। হাওয়ার্ড গার্ডনার একটি কথা, ওনার যে মূল ভিউটা হচ্ছে যে আসলে ইন্টেলিজেন্সটা হচ্ছে আসলে সিঙ্গেল স্ট্যান্ডার্ড ইন্টেলিজেন্স না। বেসিক্যালি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, তারা আসলে দে ক্যান হ্যাভ মাল্টিপল ইন্টেলিজেন্স। বিশ্বের একটা প্রথম পয়েন্ট হচ্ছে যে দেয়ার আর মাল্টিপল টাইপস অফ ইন্টেলিজেন্স,
আর সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে ওয়ান ইন্ডিভিজুয়াল ক্যান হ্যাভ ডিফারেন্ট ইন্টেলিজেন্স অলসো। সো আমরা অনেক সময় বলি, একটি শব্দ আমরা বলি যে মাল্টিপল টাইপের যখন ইন্টেলিজেন্ট কেউ হয়, তাহলে আমরা সেটাকে একটু ডিফারেন্ট ক্যাটাগরি। অনেকের একটা বিষয়ে অনেক এক্সপার্ট, আবার অনেকে মাল্টিপল বিষয়ে তার ভিতরে ইন্টেলিজেন্সটা থাকে। তো জেনারেলি আমরা নয়টা ইন্টেলিজেন্স নিয়ে যখন আহ, কথা বলবো, নয়টা ইন্টেলিজেন্স আমি প্রথমে একটু আইডিয়া আমি আচ্ছা, একটা একটা করে আমরা একটু একটা একটা করেই বলি, একবারেই বলি যে আসলে কিভাবে আমরা হয়। আপনি যদি সিম্পলি দেখেন, আমরা নর্মালি আমাদের দেশে বা আমাদের জেনারেলি স্কুলে আমরা যেটাকে ইন্টেলিজেন্ট বলি সেটা হচ্ছে কেউ যদি ম্যাথসে খুব ভালো হয়, এবং আর কেউ যদি লিঙ্গুইস্টিক্সে খুব ভালো হয়, আমরা তাকে মনে করি যে সে অনেক, সে হচ্ছে সবচেয়ে ইন্টেলিজেন্ট। কিন্তু দেখেন, ম্যাথমেটিক্যাল বা অ্যানালিটিক্যাল বা লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইজ এ ওয়ান পার্ট অফ ইন্টেলিজেন্স। সো আরো অনেক রকম ইন্টেলিজেন্স আছে। তো যেমন একটি বিষয় শুরুতে এইভাবে বলি যে স্পেশিয়াল ইন্টেলিজেন্স, আমরা যেটাকে বলি ভিজুয়াল ইন্টেলিজেন্স, মানে কিছু মানুষ আছে দেখবেন, তারা এই ছবি আঁকতে পারে বা একটা ছবি আঁকতে পারে, এবং তারা ভিজুয়ালি দে আর ভেরি ট্যালেন্টেড। কিরকম? সে যে কোনো ছবি একবার দেখলে মনে রাখতে পারে, এটাও এক ধরনের স্পেশাল পার্ট। এরপরে আমরা দেখি দেয়ার আর সাম পিপল, তারা খুবই, তার ভিতরে মিউজিক্যাল ট্যালেন্ট, সে অনেক সুর এবং রিদম এই বিষয় নিয়ে করে এবং তার গান করে, এরকম একটা ক্যাটাগরি আছে। এরপরে আমরা দেখি কিছু মানুষ ন্যাচারালিস্ট, তারা আসলে এই নেচারের সাথে থাকে। আপনি আপনি যদি ইয়াকে দেখেন, ডারউইনের কথা চিন্তা করেন, হি ওয়াজ এ ন্যাচারালিস্ট। তা আপনি যদি আবার দেখবেন কিছু মানুষ ইন্ট্রাপার্সোনাল মানে সে নিজের গভীর অনুভূতি সম্পন্ন মানুষ, এবং এই তার ভিতরে ডিপ থিঙ্কিং করে সে মানুষের জীবন ভিতরের তার অস্তিত্ব, তার ভিশন, তার বিভিন্ন বিষয়ে তার আন্ডারস্ট্যান্ডিংটা হয়, এবং নিজের সম্পর্কে অনেক গভীর ধারণা থাকে, এবং মানুষের ভিতর থেকেও সে তার গভীর দিকটা সে বের করে আনতে পারে। এরকম লিঙ্গুইস্টিক, তো আমি যে বললাম যে কোনো ল্যাঙ্গুয়েজ ক্যাপাবিলিটি আছে। এরপরে বডিলি কাইনেস্থেটিক একটি ইন্টেলিজেন্স, যাদের ব্রেইন মাইন্ড কোঅর্ডিনেশন অনেক হাই। আপনি যদি দেখেন যে সাধারণত প্লেয়ার্সরা, ফুটবল প্লেয়ার, ক্রিকেট প্লেয়ার এবং ডিফারেন্ট প্লেয়ার, তাদের এই বডিলি কাইনেস্থেটিকটা খুবই স্ট্রং হওয়ার কারণে দে বিকাম ভেরি গুড প্লেয়ার। এবং ইন্টারপার্সোনাল দেখবেন, মানুষজন মানুষকে ইন্সপায়ার করতে পারে, মোটিভেট করতে পারে, একজনকে বুঝতে পারে, এই যে বিষয়টা, এটা ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। তাহলে আমরা যদি সবগুলা একটা হচ্ছে এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স, হচ্ছে যে হোয়াই উই এক্সিস্ট, আসলে তারা এত ডিপ থিঙ্কিং করে যে তারা মানুষের গভীর চিন্তা করে আমরা হোয়াই উই আর হেয়ার, এই ডিফারেন্ট লেভেল অফ ক্যাপাবিলিটি তাদের থাকে। এবং দেখেন, যেই কারণে এই যে সবগুলি দিয়ে আমরা বুঝতে পারি যে একই জনের ভিতরে যখন অনেক রকম থাকে, তখন আমরা বুঝতে পারি যে তার মাল্টিপল ইন্টেলিজেন্স আছে। আমি কেন এই সবচেয়ে বড় আশার কথাটা কোথায়, আমরা অনেকে নিজেদেরকে লেভেল দিয়ে ফেলি যে আমি মনে হয় ম্যাথ আর ইংরেজি আমি পারি না, এবং যে কারণে আমার ভিতরে মনে হয় কোনো ইন্টেলিজেন্স নাই। নট ট্রু। আমি অনেক লোকে দেখি, আমি যা আর্টিস্টদেরকে যারা দেখি, যারা গান গায়, তারা ছবি আঁকে, তারা তো ইন্টেলিজেন্ট, তারা খেলে, তারাও তো ইন্টেলিজেন্ট। তারা তো সুপার ইন্টেলিজেন্ট, যারা বডি মাইন্ড কানেকশন যাদের খুব ভালো। তার মানে কি, আমাদের এই যে থিঙ্কিংটা আমাদেরকে ডিফারেন্ট মানুষকে, যেমন আমরা নেতা হতে চাইলে, কেউ যদি মানুষকে ইনফ্লুয়েন্স করতে চায়, তো তার তো ইন্টারপার্সোনাল স্কিল থাকতে হবে খুব ভালো। এবং অনেক নেতা হয়তো অঙ্কতে অঙ্ক অঙ্ক বা ইয়েতে ভালো না, এবং ল্যাঙ্গুয়েজে ভালো, এটা ম্যাটার এট অল। তার তো এটা প্রয়োজন নাই। তার তার দরকার তার যে মেইন ইন্টেলিজেন্স, সেই মেইন ইন্টেলিজেন্সকে সে পুঁজি করে সে বাকিগুলোতে যখন সাপোর্ট নিয়ে সে তার রোলটা প্লে করবে। সে যদি তাকে যদি বলি লজিক্যাল ম্যাথমেটিক্যাল প্রবলেম হলে, হি উইল হায়ার সামওয়ান হু উইল গিভ হিম কি বলে এটাকে, ইনসাইট অফ ম্যাথমেটিক্যাল থিঙ্কিং টু ফর দ্য ডিসিশন মেকিং। তো এটা হচ্ছে মূল কথা। এবং আজকে যেটা থার্ড এলিমেন্ট হিসেবে আমি একটু একটু করে যেটা বলতে চাই, প্রথমে আমি একটা সিরিয়ালি এই নয়টা ইন্টেলিজেন্ট নিয়ে আমি অল্প একটু করে কথা বলবো। প্রথম হচ্ছে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স, বা এটাকে বলে ওয়ার্ড স্মার্ট। এটা কি, যারা আসলে খুব ভালো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ইফেক্টিভলি, তারা শব্দ চয়ন করে ব্যবহার করে কমিউনিকেশন, পারসুয়েশন এবং তাদের এক্সপ্রেস করতে পারে, এটাই হচ্ছে আসলে এই ওয়ার্ড স্মার্ট।
দেখবেন শুধু একটু কথা বলার ভুলের কারণে একজন রাষ্ট্রের প্রধানের পতন হয়ে যায়। কেন? তার সে সবকিছু হলেও তার লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স না থাকার কারণে অনেক বড় বড় সমস্যা তৈরি হয়। তো এইটা একটি বিষয়। তবে এটা যদি আমরা চিন্তা করি, ওকে ফাইন, তাহলে আমার এটা বিজনেসে আমার অ্যাপ্লিকেশন কি? বিজনেসে যদি আমরা মার্কেটিং করতে চাই, আমরা পাবলিক রিলেশন করতে চাই, এবং এমনকি লিগাল প্রফেশনে কাজ করি এবং লিডারশিপ কমিউনিকেশন করতে চাই, তা আমাকে অবশ্যই ওয়ার্ড স্মার্ট হতে হবে। মানে আমার লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্স অর্জন করতে হবে। সোসাইটিতে কি? সোসাইটির হচ্ছে আজকে যদি ভালো রাইটার হতে চান, ভালো জার্নালিস্ট হতে চান, পলিটিশিয়ান হতে চান, এডুকেটর হতে চান, তাহলে আপনার অবশ্যই লিঙ্গুইস্টিক্যালি ভেরি ইনফ্লুয়েন্স হতে হবে। তাহলে একটা আমি ইন্টেলিজেন্স নিয়ে কথা বললাম, আমি সংক্ষিপ্ত আকারে বলতেছি। সেকেন্ড বলছি লিগাল লজিক্যাল ম্যাথমেটিক্যাল ইন্টেলিজেন্স। এটা কি? এটাকে বলে, আমরা বলি নাম্বার স্মার্ট, বা আরেকটা শব্দ হচ্ছে রিজনিং স্মার্ট। সে নাম্বার স্মার্ট হচ্ছে, দেখবেন অনেক মানুষ খুব খুব বড় না, বাট দেখবেন নাম্বারের হিসেবে যে কমপ্লেক্স অনেক নাম্বারের সলিউশন খুব ইজিলি সে করতে পারে, সে প্যাটার্ন রিকগনাইজ করতে পারে, সে খুব করে বুঝে। ব্যবসায়ী মানুষ ক্যালকুলেটর ছাড়াই একটা হিসাব করে ফেলতে পারে। তো এই যে তার ম্যাথ স্মার্ট, বা আমি লজিক্যাল বা রিজনিং স্মার্ট পিপল, তারা এরা বেসিক্যালি এদের লাভ কি দেখেন, এদের ব্যবসায়ী অ্যাপ্লিকেশনে এটার বেনিফিট কি? তারা হচ্ছে যে ফাইন্যান্স বুঝে ভালো, হ্যাঁ, এবং তারা ডেটা অ্যানালাইসিস করতে পারে, তারা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে পারে, এবং ডিসিশন মেকিং তাদের আসলে আপনি যদি দেখেন যে মোস্ট অফ দ্য ডিসিশন আমরা কিসের উপর ভিত্তি করে নিই, আমরা এনপিভি, আইআরআর, ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো, এই যে এটার ভিত্তিতে নেই, এবং আমরা যে টাইম ভ্যালু অফ মানি, এই যে বিষয়গুলা, এগুলো আসলে অল ম্যাথমেটিক্যাল ইস্যু। তা এটা বিজনেসে ডাটা অ্যানালাইসিসে খুব হেল্প করে। যারা ম্যাথমেটিক্যালি ইন্টেলিজেন্ট না, তারা হায়ার করবেন। এবং সোসাইটিতে কি? সোসাইটিতে আপনি যে দেখেন, এই যে সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, ইকোনমিস্ট, এই সবাই কিন্তু আসলে ম্যাথমেটিক্যালি ভেরি স্ট্রং, এবং তাদের এইটা সুপার, এবং তারা আসলে এইটাকে বলে ম্যাথমেটিক্যালি স্মার্ট, বা এটাকে রিজনিং নাম্বার স্মার্ট। তাহলে এদের সোসাইটিতে হিউজ ইম্প্যাক্ট তাদের তাদের জন্য। এবং কি বলে, তারা আসলে বড় বড় ইকোনমিক্স প্রবলেমের সলিউশনও করতে পারে। তো এটা একটা পার্ট, 2 নাম্বার। 3 নাম্বার নিয়ে একটু ছোট করে কথা বলি, স্পেশাল, বা আমরা যেটা বলি পিকচার স্মার্ট। পিকচার স্মার্ট হচ্ছে যারা, তারা ভিজুয়ালাইজ করতে পারে, তারা ইন্টারপ্রেট করতে পারে বড় কিছু, এবং তারা ভিজুয়াল ইনফরমেশন, এবং তারা কিছু আসলে ভিজুয়ালি মানুষকে ম্যানিপুলেটও করা যায় কিভাবে, কিরকম, যে ভিজুয়াল ড্রিম দিয়ে, স্বপ্ন দেখিয়ে, হ্যাঁ, এই স্বপ্ন দেখিয়ে মানুষ কিন্তু অনেক বড় কাজ করতে, এবং স্বপ্ন দেখানোর প্রয়োজন আসলে। তো এটা যে বিজনেস অ্যাপ্লিকেশন চিন্তা করি, যারা ভিজুয়ালি স্মার্ট, তাদের আসলে খেয়াল একটা খুব ইম্পর্টেন্ট বিষয় আসলে এখানে আমি একটু সাইড টক হিসেবে বলি। জেনারেলি মানুষজনের যে 3টা টাইপ, সেটা হচ্ছে একটা হলো ভিজুয়াল, একটা অডিটরি, একটা কাইনেস্থেটিক। জেনারেলি দেখা যায় যে আসলে মানুষ, ম্যাক্সিমাম মানুষ, মেজরিটি মানুষ কিন্তু ভিজুয়াল একটা জেনারেল অ্যাসেসমেন্টে, এবং তারপরে অডিটরি, তারপরে কাইনেস্থেটিক। তো এই যে বিষয়টা, এই জন্য আপনি যদি ভিজুয়ালি এক্সপার্ট না হন, স্পেশাল ইন্টেলিজেন্স না হন, তাহলে একটা মেজরিটি পিপলকে কিন্তু আপনি কনভিন্স করতে পারবেন না। যেমন যারা আপনার যদি বোর্ড মেম্বার্স, তারা যদি ভিজুয়াল হয়, তাদের বেশিরভাগ মানুষ যদি ভিজুয়াল ওরিয়েন্টেড হয়, তাহলে আপনাকে ভিজুয়াল এক্সপ্রেশন অ্যাডাপ্ট করতে হবে। তো এটা হচ্ছে, এইটাই হলো বিষয়। এবং ব্যবসার ক্ষেত্রে, বিজনেসে আমরা এটা কিভাবে কাজ করি, এটা এটা কাজ করে ডিজাইনে, এটা কাজ করে ব্র্যান্ডিং এ, এবং আর্কিটেকচারে, এবং এই যে নিউ নিউ ডিজাইনার, এবং নট অনলি বিল্ডিং ডিজাইনের কথা আমি বলছি, ইভেন এ প্রোগ্রাম ডিজাইনার, এবং প্রোগ্রাম ডিজাইনারও কিন্তু ভিজুয়ালি ভেরি স্ট্রং হতে হয়। এইটা হচ্ছে 3 নাম্বার যেটা নিয়ে কথা বলছিলাম, পিকচার স্মার্ট। এবং সোসাইটিতে কি? সোসাইটিতে যে আর্টিস্টরা ভিজুয়ালি স্ট্রং, আর্কিটেক্টসরা ভিজুয়ালি স্ট্রং, এমনকি পাইলটসরা যারা প্লেন চালায়, তাদেরকেও ভিজুয়ালি অনেক স্ট্রং হতে হয়। এবং আরবান প্ল্যানার, তারপর যে এই আপনি যদি একটা ফাংশনালি এফিশিয়েন্ট আরবান প্ল্যানিং করতে চান, আপনাকে অবশ্যই ভিজুয়াল কোয়ালিটি থাকতে হবে। এটা হলো সোসাইটিতে ইম্প্যাক্ট। 4 নাম্বার যে বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন, মিউজিক স্মার্ট, সাউন্ড স্মার্ট, বা এটাকে বলতে হয় মিউজিক্যাল ইন্টেলিজেন্স যেটাকে আমরা বলি। এটা হচ্ছে, তারা ইজ ভেরি সেন্সিটিভ টু সাউন্ড, দে ক্রিয়েট রিদম এবং টোন। এবং আমরা আমরা ওই যে বললাম অডিটরি যে পার্সপেক্টিভ, অডিটরি পিপলদেরকে কনভিন্স করতে গেলে মানুষকে আসলে মিউজিক স্মার্ট হতে হবে, তার ইন্টোনেশন এবং তার কথা এবং তার এটা স্মার্ট হতে হবে। এবং এটা যদি আমরা বিজনেস এক্সপ্লানেশন কি,
আমরা যদি দেখেন, আমরা যদি মিডিয়ার উপর যে আমরা কাজ করি, এর ভিতরে দেখবেন অ্যাডভার্টাইজিং এর কিন্তু এই মিউজিক্যাল স্মার্টনেস থাকতে হয়, এবং এটাকে আমরা ওই যে যেমন জিঙ্গলস ডিজাইন করা, জিঙ্গলস বানানো, মিডিয়া প্রোডাকশন করা, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু আসলে যদি বলেন যে এটা সিরিয়াস ইম্প্যাক্ট ক্রিয়েট করে বিজনেসের পার্সপেক্টিভ থেকে। আর সোসাইটিতে এর ইম্প্যাক্ট কি? আপনি যদি দেখেন, প্রথম হচ্ছে যে যারা মিউজিশিয়ান তাদেরকে মিউজিক্যাল স্মার্ট পিপলই তো মিউজিশিয়ান হয়, এবং দে কম্পোজ থিংস, দে এখানে কি বলে, এই সাউন্ড ইঞ্জিনিয়ারিং করে কিন্তু আপনি মানুষকে মোটিভেট করা সম্ভব। সাউন্ড ইঞ্জিনিয়ারিং করে কিন্তু থেরাপিস্টরাও কিন্তু সাউন্ড ইঞ্জিনিয়ারিং করে বিভিন্ন সময় করে। এবং আপনি যদি দেখেন কালচারে একটা শিফট, কালচারে বিভিন্ন উৎসবের মধ্যে মানুষ মিউজিক ব্যবহার করার কারণটা তখন দাঁড়ায়, সেটা হচ্ছে যে মানুষ সামহাও সামহাও আমাদের ক্রিয়েশনটা এইভাবে যে, আমি যদি ন্যাচারাল মিউজিকের কথা বলি, পিপল হ্যাজ দ্য ইনক্লাইনেশন টু দ্য সাউন্ড। তার একটা এক্সাম্পল হচ্ছে যে আপনি যদি সমুদ্রও দেখতে যান, আপনি যে সমুদ্রের শব্দ কিন্তু আপনাকে সুপার ভাবে মোটিভেট করতে পারে। হ্যাঁ, এই যে বিষয়টা, আমরা ন্যাচারাল অনেক মিউজিক্যাল বিষয় এখানে আছে। ইভেন উইদাউট মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস ইউ ক্যান ক্রিয়েট মিউজিক, হ্যাঁ, এটাও সম্ভব। তো এইটা হচ্ছে বিষয়, এবং এটার অ্যাপ্লিকেশন তো সোসাইটিতে এটা তো বলার কিছু নাই। আসলে আমরা দেখতে পারি যে কিভাবে একজন মিউজিশিয়ান ক্যান মেসমারাইজ এ বিগ পপুলেশন, স্টেডিয়াম ভর্তি মানুষকে কিভাবে মেসমারাইজ করে ফেলে। তো এটা হচ্ছে 4 নাম্বার ইন্টেলিজেন্স। আহ 5 নাম্বার যে ইন্টেলিজেন্স, সেটা বডিলি কাইনেস্থেটিক। মূলত আমরা এটাকে আমরা বলি যে বডি এক্সপ্রেশন, স্কিলফুল এক্সপ্রেশনটা করা, এবং কাজ করা, প্রবলেম সলভ করা। আমি বলছি না যে মূলত প্লেয়ার্স যারা, অ্যাথলেটস যারা, তারা এই তাদেরই এই ক্ষেত্রে অ্যাথলেটস যারা, এবং যারা ফিজিক্যাল, এমনকি ফাইটার্স, এমনকি কি বলে এখানে, এবং আপনি যুদ্ধও যদি করেন, আপনি যদি যুদ্ধও করতে চান, তরবারির যুদ্ধ যদি করতে চান, কখনো বা কোনো ফাইট করেন, দ্যাট অলসো রিকোয়ার্স বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স। আপনি আপনি মোহাম্মদ আলী কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে শুধুমাত্র তার কিন্তু ওই শক্তির কারণে না, শক্তির চেয়েও বড় হচ্ছে তার বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্সটা তার অনেক স্ট্রং ছিল। হি নর্মালি যদি দেখেন, সে তার ইয়েতে বক্সিং রিংয়ে সে প্রজাপতির মতো উঠতো, প্রজাপতির মতো দ্রুত মুভ করতো। তো এই 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 যে তার এবিলিটি, এইটাকে হচ্ছে আসলে বডিলি কাইনেস্থেটিক অ্যাবিলিটি। এবং এখন যদি আমরা বিজনেসে চিন্তা করি, বিজনেসে তো ডেফিনেটলি অ্যাথলেটস, এবং আপনি যদি একটা সার্জারি যারা করে, একটা সার্জন, তার কিন্তু হ্যান্ড ব্রেইন কোঅর্ডিনেশন খুব সুপার। এবং পাইলটকে যদি আপনি চিন্তা করেন, পাইলটকেও কিন্তু খুবই হ্যান্ড ব্রেইন কোঅর্ডিনেশন খুব ভালো, স্পেশালি যদি আপনি আজকের দিনের মডার্ন সার্জারিতে যারা এক্সপার্ট, প্রত্যেকের কিন্তু এই কাইনেস্থেটিক, বডিলি কাইনেস্থেটিক অ্যাবিলিটিটা খুব স্ট্রং হতে হয়। একটা অপারেশন করতে গেলে আপনার হ্যান্ড মাইন্ড কোঅর্ডিনেশন হতে হয় সুপার লেভেলে, এবং এটাকে প্র্যাকটিস করে, ট্রেন করে করে এটা অ্যাপ্লাই করতে হয়। এটা আমি প্রফেশন এবং বিজনেসের অ্যাপ্লিকেবিলিটি বললাম। এবং এটাকে যে এটা আবার এটাকে এইটার জন্য কিন্তু আপনি দেখবেন যে মোটর স্কিল বলে, মোটর স্কিল, এটাকে ব্রেইনের এটা প্র্যাকটিস করে করে এই মোটর স্কিলটা কিন্তু আপনি চাইলে, যেমন থেরাপিস্টরা যেমন থেরাপি দেয় মোটর স্কিলের প্রবলেম হলে, সেরকম কিন্তু এইটাকে আপনি এই হাত পা মুভমেন্ট নাড়ানাড়ি করা একটা অপারেশনের জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা স্কিল। দেখবেন যাদের কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স নাই, তিনি তিনি একজন বড় ডাক্তার হলেও ওই মেডিসিনের ডাক্তার হতে হবে তাই, যদি এটা না থাকে। কারণ কি, সে সার্জারি সেইভাবে ভালো করতে পারবে না। এইটা একটা বড় বিষয়। ওকে, এরপর সোসাইটিতে কি, সোসাইটিতে আমরা বলছি যে বিভিন্ন পারফর্মার এবং যারা ক্রাফটসম্যান, যারা এটাকে কি বলে, যারা বিভিন্ন আর্ট করে, তাদের কিন্তু যারা শিল্পী, যারা এই বিভিন্ন এই যে বড় বড় স্থাপত্য তৈরি করে, বড় বড় বিল্ডিং তৈরি করে, যে যারা এখানে কাজ করে, প্রত্যেকের ভিতরে কিন্তু এই বডিলি কাইনেস্থেটিক ইন্টেলিজেন্সটা জরুরি। আপনি যদি দেখেন, এই যে বড় এই যে যারা বিভিন্ন স্থাপত্য শিল্পের যারা কাজ করে, তাদের জন্য এটা খুব একটা সোশ্যালি, তারাই কিন্তু আজকে আজকে যারা সবচেয়ে বড় উদাহরণটা আসে কোথা থেকে, আসলে তাজমহল থেকে। এই যে তাজমহল যারা তৈরি করছে, এখানে কাজ করতে গেলে অবশ্যই বডিলি কাইনেস্থেটিক পিপলদেরকে অনেক প্রয়োজন ছিল, তাদেরকে ট্রেন করে তাদেরকে এটা করা হয়েছে। আমি খুব সহজ এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, কঠিন এক্সাম্পল না। তারপরে যে 5 নাম্বার, গেল 6 নাম্বার যে বিষয়টি
কথা বলবো, এটা ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স। পিপল স্মার্ট, তারা কি, তারা অন্যকে বুঝতে পারে এবং অন্যকে ভালো, অন্যদের সাথে ভালো করে ইন্টারাক্ট করতে পারে। এবং যদি বলেন বিজনেস ইন্টারাকশন তো অনেক আসলে, আপনি লিডারশিপ রোলে কাজ করেন, আপনি সেলসে কাজ করেন, আপনি এইচআর এ কাজ করেন, আপনি কাস্টমার সার্ভিসে কাজ করেন, আপনি টিম ওয়ার্ক যদি ভালো করতে চান, আপনাকে অবশ্যই আপনার ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স আপনার অনেক স্ট্রং হতে হবে। আপনি অনেক মানুষ শুধুমাত্র কি আপনি ইন্টারপার্সোনালি ইফ ইউ আর নট গুড, আপনার যদি একটা শুধু সার্টিফিকেট দিকে আপনি কাজ করতে পারবেন কোনো এই ধরনের প্রফেশন নেই। আপনাকে অবশ্যই ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স থাকতেই হবে। সার্টিফিকেট নট এনাফ, আপনাকে একটা আইডিয়া দিবে, নলেজ দিবে, বাট ইট ইজ এ কমপ্লিটলি ডিফারেন্ট ইন্টেলিজেন্স। এই জন্য এটা খুব জরুরি। এবং অ্যাপ্লিকেশন যদি আমরা সোসাইটিতে বলি, তাহলে আমরা যদি বলি যারা সোসাইটিতে কাউন্সিলর, ট্রেইনার, টিচার, সোশ্যাল ওয়ার্কার এবং কি বলি পলিটিশিয়ানস, তারা সবাই কিন্তু এই ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স তাদেরকে হাই হতেই হবে। আপনার কোনো সার্টিফিকেট দরকার নাই প্রায় ট্রু সেন্সে যদি বলেন। ইফ ইউ আর রিয়েলি গুড অ্যাট ইফ ইউ আর রিয়েলি গুড অ্যাট ইন্টারপার্সোনাল কমিউনিকেশন, এবং আপনার এইটা যদি খুব ভালো থাকে, এটা সবাই দেখতে পায়। এটা বেসিক্যালি আপনার সার্টিফিকেটটাই হচ্ছে যে দেখা যায় সবকিছু আপনার এই ভিতরে এই বিষয়টা। এই 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স, সেলফ স্মার্ট। ওই যে আমরা সেলফ অ্যাওয়ারনেসের কথা বলি, আমরা যে ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা বলি, ইমোশনাল ইন্টেলিজেন্সের একটা বড় পার্ট হচ্ছে ইন্ট্রাপার্সোনাল। আপনি নিজেকে বুঝেন কিনা, আপনার ডিপ অ্যাওয়ারনেস আছে কিনা। যদি ইন্টারপার্সোনাল স্কিল থাকার জন্য, আপনার রাইট প্রফেশন চুজ করার জন্য কিন্তু আপনার ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আপনি যদি নিজের স্ট্রেংথ উইকনেস না বোঝেন, আপনি আপনার রাইট প্রফেশনই চুজ করতে পারবেন না। এবং বিজনেসে এটার যে অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে লিডারশিপ, সেটা হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্ট। আপনি যদি আপনার উইকনেস না বুঝেন, আপনি কিন্তু ডেভেলপ করবেন না, ডেভেলপ করতে ইচ্ছাও করবে না আপনার। তারপর এন্টারপ্রেনারশিপ করতে গেলে আপনার অবশ্যই ইন্টারপার্সোনাল হতে হবে। এবং ডিসিশন মেকিংয়েও এটা আপনাকে নিজেকে আলাদা করে, আপনি সবচেয়ে বড় ইন্টারপার্সোনাল স্কিলের মধ্যে বিষয়টা সবচেয়ে বড় পয়েন্ট। এটা, এই পয়েন্ট নিয়ে আমি আরেকদিন একটা ইনশাল্লাহ কথা বলতে চাই। সেটা বলে যে উই অল হিউম্যানস আর বায়াসড বাই সামথিং। আমাদের অনেক কগনিটিভ বায়াস আছে, আমাদের আরো ডিফারেন্ট কালচারাল বায়াস আছে। আমাদের এই সবগুলো বায়াস থেকে বেঁচে একটা ভালো ডিসিশন নেওয়ার জন্য, ভালোভাবে লিডারশিপ এক্সিকিউট করার জন্য আপনাকে অবশ্যই ইন্ট্রাপার্সোনালি ভেরি গুড হতে হবে, এই স্কিল আপনার লাগবে। সোসাইটিতে এর অ্যাপ্লিকেশন কি? সোসাইটিতে আপনি যদি বলেন, এই যে সাইকোলজিস্টরা, ফিলোসফাররা, রাইটাররা, লাইফ কোচরা, এবং যারা আপনি অন্যদেরকে সেলফ ইমপ্রুভমেন্ট গাইড করে ট্রেনার্সরা, তাদেরকে ইন্ট্রাপার্সোনালিও খুব ইন্টেলিজেন্ট হতে হয়। সুতরাং ট্রেনার হতে গেলে ইউ হ্যাভ টু হ্যাভ বোথ ইন্টারপার্সোনাল ইন্টেলিজেন্স অ্যান্ড ইন্ট্রাপার্সোনাল ইন্টেলিজেন্স। এবং লাইফ কোচ হতে গেলে তো অবশ্যই, বিকজ ইউ হ্যাভ টু রিফ্লেক্ট অন ইউর ওন লাইফ। এই রিফ্লেক্ট করার এবিলিটি, নিজের লাইফকে রিফ্লেক্ট করার এবিলিটি না থাকলে আপনি আরেকজনের লাইফ কিভাবে ইমপ্রুভ করবেন? আপনার ইন্টারপার্সোনাল স্কিল না থাকলে আপনি আরেকজনকে কিভাবে তার ইমোশনাল ইন্টেলিজেন্স কে ইমপ্রুভ করার জন্য কাজ করবেন? ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। সো 7 নাম্বার নিয়ে কথা বললাম। 8 নাম্বার হচ্ছে ন্যাচারালিস্টিক। ন্যাচারালিস্টিক মানে হচ্ছে যারা ন্যাচার স্মার্ট। কিরকম? তারা আসলে এখানে এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে তারা আসলে নেচারের সাথে ইন্টারাক্ট করতে পারে। যদিও ধরেন এখানে আমরা একটু অন্যভাবে বলি, যে ধরেন ইট ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ স্কিল। আমাদের দেশে হয়তো আমরা ওইভাবে পাত্তা দিই না। যেমন যারা কৃষক, হ্যাঁ, যারা এগ্রিকালচারে কাজ করে, যারা এক্সপ্লোরার আছে, বিভিন্ন মাইনিং ইন্ডাস্ট্রিতে কাজ করে, ওই যে বুঝতে পারা, যে অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড যে এখানে এটার সাথে এটা কি থাকবে, যে এটা কি বল নৃতাত্ত্বিক না, সরি জিওলজি বা এই এই এই- এই সাবজেক্টগুলোতে যারা দেখবেন ন্যাচারালি দে আর ভেরি ভেরি ইন্টেলিজেন্ট। তারা প্রকৃতি কিভাবে চলে, প্রকৃতির আহ, বুঝে, এবং সব প্রকৃতি ও সৃষ্টি এই সমস্ত কিছু বুঝে, তারা এই ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টেলিজেন্স। আমার যদিও ইন্টেলিজেন্স নাই, কিন্তু এটার জন্য আমরা যদি ভালো করে বুঝি, আমরা যদি চিন্তা করি, তাহলে দেখবেন যে আমাদের এগ্রিকালচার, আমাদের এনভায়রনমেন্ট সায়েন্স, আমাদের সাস্টেনেবিলিটি, যে গ্লোবাল ওয়ার্মিং নিয়ে যারা চিন্তা করে,
তা এরা সবাই এই যে ইকো ফ্রেন্ডলি বিজনেস করতে চায়, এরা সবাই আসলে যারা ইন্টেলিজেন্স যদি থাকে, ন্যাচারালিস্টিক ইন্টেলিজেন্স যদি থাকে, তারা যদি বুঝে পরিবেশের ক্ষতির জন্য কোন কোন বিষয়গুলো দায়ী, তারা এটা তাদেরকে দরকার। এটা একটা সিরিয়াস অ্যাপ্লিকেশন আছে বিজনেসে। পরিবেশ বাঁচাতে হবে, পরিবেশের যে স্পেশালিটি আছে বাঁচাতে হবে, এই যে বিষয় নিয়ে থিঙ্কিং ইটস ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টেলিজেন্স। এবং সোসাইটিতে ইম্প্যাক্ট কি? এই যে আমরা যদি বলি ইকোলজিস্ট, বা আমরা কি বলে এটাকে ফার্মার্স, এমনকি এই শেফস যারা যে রান্না করে, হ্যাঁ, ডিফারেন্ট বিষয় দিয়ে করে, দেখবেন বিভিন্ন একটা শেফ যখন একটা মাস্টার নিয়ে বিভিন্ন জিনিস নিয়ে, গাছগাছালি নিয়ে, কি বলে এটাকে, আমরা এটাকে কি বলি, বিভিন্ন হার্বস নিয়ে তারা দেখেন কথা বলে, বিভিন্ন হার্বস অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করে ফুডের মধ্যে করে। এরা বেসিক্যালি তারা হচ্ছে ডিফারেন্ট, এখানে সোসাইটিতেও তাদের ইমপ্লিকেশন আছে, অনেক কন্ট্রিবিউশন তারা করতে পারে। তারা এই সাস্টেনেবিলিটি নিয়ে তারাই কিন্তু এই বড় কাজ করে। এবং তারাই যদি বলেন যে এই ন্যাচারাল রিসোর্স ম্যানেজমেন্টের জন্য তারা আসলে অ্যাসেট, এটা ডিফারেন্ট কাইন্ড অফ থিঙ্কিং করতে হয়। এই ইন্টেলিজেন্স আসলে ডিফারেন্ট, ডিফারেন্ট। এই আজকে যদি আমরা দেখি, দেখবেন অনেক ধরনের অ্যাডভান্সমেন্ট হয়েছে। এই এগ্রিকালচারেও অনেক ধরনের অ্যাডভান্সমেন্ট হয়েছে কম্পেয়ার টু আদার্স। এটা কারা? এই ন্যাচারালিস্টিক পিপল, তারাই কিন্তু এগুলো অর্জন করেছে। ফাইনালি 9 নাম্বার, এটাকে বলে এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্স। মানে হচ্ছে যে আহ, এটাকে বলে বিগ পিকচার স্মার্টনেস। বিগ পিকচার স্মার্টনেস মানে হচ্ছে যে দ্য অ্যাবিলিটি টু পন্ডার ডিপ philosophical questions of our lives existence and life purpose। হ্যাঁ, এরা এই যে লাইফ এবং বড় বড় ফিলোসফার, যারা এই ফিলোসফাররা কিন্তু আসলে এক্সিস্টেন্সিয়ালিস্ট। এবং আমি যদি বিজনেস পার্সপেক্টিভ থেকে যদি দেখি, তারা দেখবেন যে তারা কিন্তু একটা ব্রড পিকচার করতে হেল্প করে, তারা স্ট্র্যাটেজি ফর্মুলেশন করতে হেল্প করে, দে আর দ্য ভিশনারিজ। তারা লং টার্ম চিন্তা করে এবং এটাকে কি বলে, এর ওভারওয়েলমিং ইম্প্যাক্ট অ্যানালাইসিস অটোমেটিক্যালি তার ভিতরে আসে। এবং এটা সেই বিজনেসের একদম বড় পরিসরে তারা এটা চিন্তা করতে পারে। এবং সোসাইটিতে অ্যাপ্লিকেশন কি? সোসাইটিতে আমরা দেখতে পারি যে ফিলোসফার্স, থিওলজিস্ট, এই এই ধর্ম থিওলজিয়ানস এবং স্পিরিচুয়াল লিডার্স এবং ইনোভেটরস এবং সবাই কিন্তু এটাকে কি বলে, এটাকে এই আসলে এক্সিস্টেন্সিয়াল ইন্টেলিজেন্সের ভিতরে থাকার কারণেই তারা এই এই কাজগুলি করতে পারে। 9টা ইন্টেলিজেন্স নিয়ে কথা বলি। ফাইনালি একটি বিষয় যে আসলে আমরা যদি আজকের পর থেকে আমার ধারণা যে আপনি যদি একটা বড় টিম নেন, দেখবেন প্রত্যেকেই আমরা কোনো না কোনো ভাবে আমরা আসলে গিফটেড অ্যান্ড উই হ্যাভ ইন্টেলিজেন্স। বিষয়টা হচ্ছে যে কোম্পানিতে, অর্গানাইজেশনে, সমাজে আমাদের এমন লিডারদেরকে চুজ করা উচিত যারা এগুলি বিশ্বাস করে, যে এগুলি অবগত থাকে, এবং যারা প্রত্যেকেই অন্যের ভিতরে তার পজিটিভ দিকটা খুঁজে বের করার এবিলিটি রাখে, এবং এই ধারণাগুলো তারা রাখে। এবং প্রত্যেকে যে একটা ভ্যালু ক্রিয়েশন করার অ্যাবিলিটি আল্লাহ সুবহান তাআলা দিয়ে পাঠিয়েছেন, সেই বিষয়ে জ্ঞান থাকা দরকার। এবং আনফর্চুনেটলি যে আসলে আপনি যদি আজকের পরে, আমি ওপেন বললাম যে দেখেন কতজন মানুষ এই যে বিষয়টা 9 ইন্টেলিজেন্সের বিষয়টা কতজন মানুষ জানে। তারা নিজেরও গ্রোথ করতে পারে না, আরেকজন অন্যরও গ্রোথ করতে পারে না যদি এগুলি না জানে। এবং এটা যারা জানে দেখবেন দে আর ভেরি পজিটিভ মাইন্ডেড পিপল। আপনিও যদি একজন পজিটিভ মাইন্ডেড পিপল হন, তাহলে কিন্তু আপনার জন্য এই 9 ইন্টেলিজেন্স থিওরি ইজ অ্যামেজিং। এটা অ্যামেজিংলি হেল্প করবে। আমি আরেকটা কথা যেটা আমি একটু জাস্ট বলতে চাই শেষ করার আগে, সেটা হচ্ছে যে আমি একটা প্রশ্ন, যে ধরেন আমরা কি কতজন আমরা ইয়েকে চিনি, মাল্টিপল ইন্টেলিজেন্ট পিপল আমরা কতজনকে দেখছি বা আমরা চিনি? আমার 2-3 জনের নাম আমি যদি আপনারা সবাই জানেন, আহ, লোকদেরকে চিনেন, আমি এরকম লোকের ভিতরে কয়েকজনের নাম আমি একটু বলতে চাই। প্রথম যে একটা লোকের নাম আসে যার মাল্টিপল, নিজে একজনের ভিতরে অনেক ইন্টেলিজেন্স, সে লিওনার্দো দা ভিঞ্চি। আমি মডার্ন ডেজের এক্সাম্পল দিচ্ছি। দ্বিতীয় হচ্ছে আলবার্ট আইনস্টাইন। তারা ভিঞ্চি কিরকম, ভিঞ্চি লজিক্যাল ম্যাথমেটিক্যালও ছিল, স্পেশিয়াল মিউজিক্যাল, সবগুলি তার ভিতরে ছিল। তারপরে আপনি যদি বলেন আহ আইনস্টাইনের কি, সরি, ভিঞ্চি লিঙ্গুইস্টিক, স্পেশিয়াল, বডিলি কাইনেস্থেটিক, ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল,
ন্যাচারালিস্টিক সবগুলি তার ভিতরে ছিল। লিও আইনস্টাইন ছিল লজিক্যাল, ম্যাথমেটিক্যাল, লিঙ্গুইস্টিক, স্পেশিয়াল। এবং আরেকজন আছে মডার্ন মায়া অ্যাঞ্জেলো, কবি একজন, তার ভিতরে লিঙ্গুইস্টিক, ইন্টারপার্সোনাল, মিউজিক্যাল এই অ্যাবিলিটি ছিল। আপনি যদি দেখেন আপনি যদি দেখেন আরো চিনবেন সবচেয়ে রিচার্ড ফেইনম্যান। রিচার্ড ফেইনম্যান ফিজিশিয়ান, সরি ফিজিশিয়ান না, ফিজিসিস্ট। তার ভিতরে লজিক্যাল, ম্যাথমেটিক্যাল, লিঙ্গুইস্টিক, ইন্টারপার্সোনাল স্কিল ছিল। সে নোবেল প্রাইজ উইনার। বা এমনকি মডার্ন ডেতে ধরা হয় বারাক ওবামা, তার ভিতরে মাল্টিপল ইন্টেলিজেন্স, লিঙ্গুইস্টিক, ইন্টারপার্সোনাল, ইন্ট্রাপার্সোনাল, এই যে লিডারদের জন্য যেটা খুব জরুরি। অপ্রা উইনফ্রে, তার ভিতরে লিঙ্গুইস্টিক, ইন্টারপার্সোনাল, শি ক্যান অলসো বি এ লিডার। এবং আপনি যদি দেখেন প্লেয়ার সেরেনা উইলিয়ামস, যে টেবিল খেলতো, বডিলি কাইনেস্থেটিক, ইন্টারপার্সোনাল। স্টিভ জবস, ইন্টেলিজেন্স যদি দেখেন স্পেশিয়াল, লজিক্যাল, ম্যাথমেটিক্যাল আর ইন্টারপার্সোনাল। এবং এই ম্যারি কুরি যে আমাদের নোবেল নোবেল উইনার, সে কি লজিক্যাল, ম্যাথমেটিক্যাল, ন্যাচারালিস্টিক্স অ্যান্ড ইন্টারপার্সোনাল। ওই যে আপনি রেডিয়াম আবিষ্কার করেছিল আপনি যতদূর সম্ভব, তাহলে দেখেন এই কোথা থেকে ন্যাচারালিস্টিক হওয়ার কারণে উনি এটা আবিষ্কার করে ফেলেছেন। যাক, আমি সবগুলি আমি একটু উদাহরণ হিসেবে দিলাম। আমি আমি উদাহরণগুলো দিচ্ছি টু কানেক্ট, যে আপনারা যেন কানেক্ট করতে পারেন। এবং সেই জন্য উদাহরণটি দেয়া। এবং যে বিষয়টি না বললেই না, আশাহত হওয়ার কারণ নাই। আপনার ভিতরের ইন্টেলিজেন্স আপনি খুঁজে বের করবেন। এবং এই নয়টা না, নয়টা বিষয় না, বিষয় হচ্ছে আপনি আরো ধরনের, আরো ধরনের, এটার ব্রড ক্যাটাগরি আসলে, আরো সূক্ষ্ম সূক্ষ্ম ছোট বিষয় ইন্টেলিজেন্স থাকতে পারে। আর এই যে আপনার স্ট্রেংথ অ্যানালাইসিস করে আপনি নিজেকে ইমপ্রুভ করে এটাকে তৈরি করবেন, এইটাই প্রত্যাশা। তো আনটিল নেক্সট টাইম, সবাই ভালো থাকবেন। আহ, আবারও বলেছি, অনেকে যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সুবহানাল্লাহি বিহামদি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালাতু ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।